অবশেষে শেখ হাসিনার আহ্বানে জনসভা অনুষ্ঠিত হলো ইন্ডিয়াতে। সেখানে উপস্থিত ছিলেন দেশের কুখ্যাত কিছু আওয়ামী লীগ বড় বড় নেতা কর্মীরা এবং আরও ছিলেন বাইরের দেশ থেকে শেখ হাসিনাকে সাহায্য। ভারতের শেখ হাসিনাকে কোনোভাবেই ভারতের কাটা হয়ে দাঁড়িয়েছে অলরেডি শেখ হাসিনা। এটা আমরা যারা এখনো জানি না এবং যারা আগের থেকে আন্দাজ করেছিলাম তাই হয়েছে। দিন দিন ভারত আর কতদিন প্রোটোকল দিয়ে জামাই আদর করবেন ভারতের মধ্যে। দর্শক, শেখ হাসিনা কিন্তু অলরেডি গলা কাটা হয়েই যাচ্ছেন যে একটা দেশের প্রধানমন্ত্রী যাকে ফাঁসির আদেশ হয়েছে সে এখন মানে একটি পার্শ্ববর্তী একটি দেশ তাকে জায়গা দিয়েছে, সেটা তো বাংলাদেশ কোনোভাবেই মানবে না এবং যে কোনোভাবে যে কোনো মূল্য হলেও তাকে ফিরিয়ে নিয়ে আসবে ডক্টর ইউনূস। তবে নির্বাচনের পরের বিষয়টা কিন্তু ভিন্ন। দর্শক, শেখ হাসিনা মনে করছেন নির্বাচনের পরে বিএনপি তাকে দেশে ফিরাবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? বিএনপির নেতাদেরকে হেনস্থার শিকার করেছেন বিএনপি, হেনস্থার শিকার করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি বিভিন্ন নেতাকর্মীদেরকে মারাত্মকভাবে তাদেরকে কষ্ট, নিপীড়ন, নির্যাতন করেছিলেন। জামাত ইসলামের কথা তো বাদই দিলাম, তাদেরকে ফাঁসি দিয়েছেন। তারা এখন একটা আশ্বাস পাচ্ছেন, বিএনপি কথা দিচ্ছেন তারা নাকি ফিরায় নিয়ে আসবেন দেশের মধ্যে। কিন্তু সত্য কথা বলতে বিএনপি কোনোদিনও সাপকে আবার ঘরে রেখে ঘুমাবে না। এই নির্বাচনে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এমনটাই বলছেন তারেক রহমান, যতটুকু আমাদের জানা গেছে। দর্শক, আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী কি বলছেন এবার নির্বাচন নিয়ে এবং নরেন্দ্র মোদী কিভাবে চাচ্ছেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো, সেই ব্যাপারটা এখন আমরা দেখবো। সংশ্লিষ্ট একটি ভিডিওর পর আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো, তাই না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। চলুন আমরা দেখতে থাকি। অনেকটাই বদলে গেছে বাংলাদেশের রাজনীতির চেনা দৃশ্যপট। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কাটছে এখন দিল্লির কড়া নিরাপত্তায়। পলাতক থেকে অডিও বার্তার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর জনসম্মুখে তাকে এখনও দেখা যায়নি। এমনকি অনলাইন কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্সেও তাকে দেখা যায়নি। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার পর সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ শীর্ষ নেতা। গত ২১ জানুয়ারি দিল্লিতে হাসিনার বসবাসরত বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন জালাল উদ্দিন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, আহাদ চৌধুরী ও জামাল খান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত ৫ ঘণ্টার এই দীর্ঘ বৈঠকে কোনো মোবাইল বা ব্যক্তিগত সরঞ্জাম নেবার অনুমতি ছিল না। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে এক নেতা জানান, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। সেখানে তাকে বেশ আত্মবিশ্বাসী ও সুস্থ দেখা গেছে। হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলেও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করে বলেও জানান তিনি। টানা ১৫ বছরের শাসন শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর দলীয় নেতাদের সঙ্গে এটি ছিল তার প্রথম সরাসরি সাক্ষাৎ। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। জুলাই আগস্টের সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তার বিরুদ্ধে দেশে বিচার প্রক্রিয়া চলছে। অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার চিঠি দিলেও ভারত এখনো এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। আজকে বাংলাদেশে যা ঘটছে সেটা ভারতবর্ষের পক্ষে খুবই ডেঞ্জারাস। কারণ প্রথম কথা, গণতন্ত্র তো নেই, দ্বিতীয়ত মৌলবাদ যে চাড়া দিয়ে উঠেছে, আর সেই মৌলবাদ শুধু বাংলাদেশে সীমিত থাকবে না। আমাদের মতে সেই মৌলবাদের প্রভাব বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গ এবং আসামেও আসবে। তাই জন্য এটা ভারতবর্ষের পক্ষে এটা রাষ্ট্রীয় সুরক্ষার দিক থেকে এবং আমাদের সোশ্যাল হারমোনির দিক থেকে দেখতে গেলে এটা খুবই ডেঞ্জারাস বাংলাদেশে। তাই আজকে আমাদের এটা একটা ছোট একটা পদক্ষেপ, মানুষকে একটু সচেতন করে দেওয়া, মানুষকে একটু সতর্ক করে দেওয়া এবং কোনোভাবে আমাদের ভারতবর্ষের সরকারকেও একদিকে তাদেরও বলে দেওয়া উচিত যে আমরা সুশীল সমাজের লোকেরাও এটা নিয়ে খুবই চিন্তিত।
তাই জন্য তারা যা পদক্ষেপ নেওয়া উচিত মনে করেন সেটা নেওয়া উচিত। আজকে লেখক প্রশ্ন তুলেছেন যে জুলাই যোদ্ধারা তাদেরকে মূলত জঙ্গিদের সঙ্গে তুলনা করা হলো, এই বিষয়টিকে বইতে বিশদে ব্যাখ্যা করা হয়েছে, লেখক যেমনটা বলছেন, আপনার কি বলবেন? জুলাই বিপ্লবী যারা ওরা নিজেদের বলে, তার পর্দার পেছনে যে অ্যাকচুয়ালি জামাতের হাত ছিল সেটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা অনেক স্টাডিজ হয়েছে, এটা নিয়ে বোঝাও যাচ্ছে, অনেকে বলেওছে। তো এখন যারা জুলাই যোদ্ধা ছিলেন এককালে, তারা এখন নতুন একটা পার্টি করেছে, এনসিপি বলে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। তারা তাদের সঙ্গে জামাতের একদম ফর্মাল একটা অ্যালায়েন্স আছে। তো এর বেশি আর কি বলা হবে? তারা হচ্ছে মৌলবাদের একটা উল্টো এপিটোপিটের ব্যাপার। আজকে সজীব ওয়াজিদ জয় তিনি বলেছেন যে ভোট বয়কট করার কথা, নির্বাচনে অংশগ্রহণ না করতে সাধারণ মানুষদের তিনি বার্তা দিয়েছেন। তবে এখানে প্রশ্ন উঠছে, তিনি কি নিজে সক্রিয়ভাবে তার অবস্থান কি রয়েছে, তিনি কি বাংলাদেশে যাবে? সেটা অবশ্যই সেটা আওয়ামী লীগের মানে অভ্যন্তরীণ ব্যাপার। সেটা নিয়ে তো আমরা ভারতবর্ষে আমরা কিছু বলতে পারবো না। আমরা এখানে একটা চিন্তা প্রকাশ করছি যে যা হতে চলেছে বাংলাদেশের মধ্যে। আর এটা আমি মনে করি, কেন আজকে ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা আওয়ামী লীগ অত তারা প্রচার করতে পারছে না। তাই জন্য আমাদের এখানে এই যে অনুষ্ঠানটা, তার মাধ্যম দিয়েও অনেককে বাংলাদেশে এটা লাইভ স্ট্রিমিং করে বাংলাদেশে অনেক লোক এটা দেখেছে। এবং একটা যে কোনো ভাবে তারা দেখুক, তারা নিজেদের মন তৈরি করুক কি হতে চলেছে। আপনারা তো উপস্থিত ছিলেন, বিকল্প কি হতে পারে? দেখুন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতবর্ষের নাগরিক হয়ে আমাদের বেশি কিছু বলা উচিত না। আমাদের এইটুকুই বলা উচিত যে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা এবং ভারতবর্ষের সোশ্যাল হারমোনিটা কোনোভাবে যেন ডিস্টার্ব না হয় ওখানে বাংলাদেশে যা হচ্ছে তাই নিয়ে। এইটা বার্তা, এটা হচ্ছে এই সময়কালটাকে ধরার চেষ্টা করেছি আমরা শেখ হাসিনা পতনের পরে, এবং এই আমরা অগস্ট সেপ্টেম্বর মাসে বইটা লেখা শেষ করি, এবং তারপরে অবভিয়াসলি এডিটিং এর মধ্যে দিয়ে যায় এবং বইটা নভেম্বরে আসে। এই সময়টা বাংলাদেশের কি হলো এবং কেন হলো তারও এক্সপ্লেনেশন, শেখ হাসিনার সময় কি কি ভুল হয়েছিল এবং সেই ভুলগুলো কিভাবে এত বড় একটা আপরাইজিং এ, এটা বলা যে শেখ হাসিনার সময় সব ঠিক ছিল এটা ঠিক না, কিন্তু যে আপরাইজিংটা যেটাকে বিশাল করে জুলাই অগাস্ট রেভলিউশন বলে সেলিব্রেট করা হলো, শুধু ওপারে না এপারেও অনেকে সেলিব্রেট করেছিলেন, যে স্টুডেন্টরা সামনে এসে সেটা আসলে কি সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। যে পার্টিটা এলো ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টির লিডাররা, এই পার্টিটা গত বছরের শুরুতে 2025-এর শুরুতে পার্টিটা হয়, কিন্তু অলরেডি 3-4 মাসের মধ্যে এত আনপপুলার হয়ে যায়, এক্সটর্শন চার্জ, করাপশন চার্জেস। তুমি দেখো, একটা বলা হতো যে এরপরে বাংলাদেশের যে পলিটিক্স সেটা স্টুডেন্টদের হাতে থাকবে। আমরা বিএনপির কথা বলছি, জামাতের কথা, সেই স্টুডেন্টরা কোথায়? তারা একটা 11 পার্টি কোয়ালিশনের একটা পার্ট, কিন্তু তারা প্রচন্ড আনপপুলার, হ্যাঁ, অলরেডি আনপপুলার। তো এইটা আমরা এক্সপ্লেইন করেছি। বাংলাদেশের জুলাইয়ের কোটা বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে কোটা দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এবং বর্তমান ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মধ্যে নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছেন, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছেন। তবে এই প্রোপাগান্ডার ভিত্তিতে আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এবং শেখ হাসিনাকে আসলে উচিত শিক্ষা দেওয়া উচিত কিনা, এবং শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে সেটা কার্যকর করা উচিত কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।